নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো, তুমি বনানী মিছিল করো, তাহলে এই ধরনের ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুধু হবে না, শুক্র শনিবার ডেট দিয়ে আন্দোলন হয় না। আমরা বাগাড়ম্বর কথা বলেছি, আন্দোলনের চেয়ে, কাজের চেয়ে, পলিসির চেয়ে বাগাড়ম্বর কথা বলেছি, ডেট দিয়েছি, এই করেছি সেই করেছি। এখনো মানুষের যে জনসমর্থন আছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, সরকারের প্রতি যে ঘৃণা, ক্ষোভ, বিদ্বেষ আছে, পরিকল্পনা করে নামা গেলে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেই পরিকল্পনা, সেই সাহসী ধীর নেতৃত্ব দরকার। নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো, তুমি বনানী মিছিল করো, তাহলে এই ধরনের ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুধু হবে না। নেতারা যখন রাস্তায় থাকবে, কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য রাস্তায় নামবে। সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন। এখন সত্যিকার অর্থে রাজপথে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন। একটা শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো, ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে। আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব, আমলা, যেই দুর্নীতিবাজ হোক, যেই লুটেরা হোক, তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে। যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়াদের নিয়ে তো আজকের বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে, যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। ব্যাংকগুলো আজকে, এইচএসবিসি ব্যাংক 1000 কোটি টাকা লাভ করে। এইচএসবিসি ব্যাংকের আগের বছর চেয়ে 70% বেশি লাভ করেছে। আর আমাদের সমস্ত ব্যাংকগুলো ধুকে ধুকে মরছে। বেসরকারি ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে। ফিনিশ করছে কারা? 2 থেকে 3টা শিল্প গোষ্ঠী ব্যাংকগুলোকে ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না। এমন একটা নির্লজ্জ জাতি আমাদেরকে বানাচ্ছে যে আদালতও তাদের বিরুদ্ধে কথা বলছে না। আদালতে গেলে আদালতও সেটা বলে যে না, এটা আদালতের দরকার, আদালত করবে না, প্রশাসন ব্যবস্থা নেবে না। বেনজিরের বিরুদ্ধে এত আলোচনার হলো, এত রিপোর্ট হলো, বেনজিরকে গ্রেপ্তার করেছে? করে নাই। তো দেখেন, এইভাবে যদি এই দুর্নীতি, লুটপাট, বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে তো এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত। ভারতের মতো বড় একটা দেশ এবং বাংলাদেশের সাথে যাদের দীর্ঘ সীমান্ত আছে, মুক্তিযুদ্ধ থেকেই তাদের যে বাংলাদেশের প্রশ্নে তাদের রাষ্ট্রীয় পলিসি, সেটা বিজেপি থাকুক ক্ষমতায়, কিংবা কংগ্রেস থাকুক, কিংবা আরো নতুন কোনো দল আসুক, এইটা চেঞ্জ সাধারণত হওয়ার নয়। তারা সবসময় বাংলাদেশের সাথে একটা প্রভু এবং দাসের সম্পর্ক রচনা করতে চায়, সেভাবে দেখতে চায়, এবং সেইভাবে কিছু দাস তৈরি করে রাজনৈতিক দলগুলোতে। সেটা ক্ষমতায় যারা ছিল কিংবা ক্ষমতায় যারা যেতে চায়, সব দলই ওইরকম কিছু দাস তৈরি করে যে তাদের দাসত্ব করার জন্য। যেই কারণে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বলতে পারে যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে স্বাভাবিকভাবেই স্বামীরা একটু ডোমিনেট করে স্ত্রীদের প্রতি। এইটা আমরা যদিও আপনার বলতে না চাই, এটা সত্য, এটা হয়ে আসছে। তো তার মানে মোমেন সাহেব সেই সময় বলে গেছেন যে ভারত আমাদের উপরে ডমিনেট করবে, আমরা এটা মেনে নেব। এমনকি আমাদের সীমান্তে যখন গুলি করে মানুষ মারা হয়, তখন এই সরকারের মন্ত্রীরা, মোমেন সাহেব তো ধরেন খড়কুটোর মতো মন্ত্রী ছিল, তিনি তো আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের কোনো নেতা ছিলেন না। তো পদধারী নেতারা, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ সাহেব, যারা আওয়ামী লীগের একেবারে সিনিয়র মোটামুটি দায়িত্বশীল নেতৃবৃন্দ, তারা বলে যে এটা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা। কিংবা আমাদের বিডিআর যখন কাউন্টার করার চেষ্টা করে, 2-1টা জায়গায় রেজিস্ট্যান্স করার চেষ্টা করে, তাদেরকে জামাত শিবির অভিযোগ দিয়ে পারলে চাকরিটাই খেয়ে দেয়। এরকম ঘটনা তো ঘটেছিল, রাজশাহীর ঘটনা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে এই সরকারের গত 16 বছরে যত দাস দাসী তৈরি করেছে, এই দাস দাসীদেরকে যদি আসলে আমরা মানে প্রতিরোধ করতে না পারি, তাহলে এই সংখ্যা বাড়তেই থাকবে, কেবল বাড়তেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে একটা মর্যাদাপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক চাই ভারতের কাছে, ভারত আমাদের কেয়ারই করে না। এখন কথাটা বললে অনেকে একটু
অন্যভাবে নিতে পারেন, ভুল ব্যাখ্যা করতে পারেন। ধরেন আমরা এই যে আন্দোলন করলাম, যুগপৎ আন্দোলন করেছি, এক ব্যানারে আসার বিষয়ে আলোচনা হয়েছে, জামাত নিয়ে অনেক কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে বলেছি যে জামাতের ৭১-এর ভূমিকা কি, ৭১-এ কি করেছে সেটা দিয়ে তো এই প্রজন্মের যারা জামাতের সাথেও রাজনীতি করে সেটা তো বিবেচনা করা যায় না। জামাতের নেতারা যদি কেউ অপরাধ করে থাকে তাদের শাস্তি হোক, বিচার হোক। যুদ্ধাপরাধের মামলায় অনেকের ফাঁসি হয়েছে, আবার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছে সেখানে বিতর্কিতভাবে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। তো ৭১-এর মুক্তিযুদ্ধ, আজকে বাংলাদেশের বয়স ৫৩ বছর, তারপরেও কেন মানে জামাতকে স্বাধীনতা বিরোধী এবং যারা মানে জামাতের সাথে যদি মিশে জামাতকে নিয়ে প্রোগ্রাম করে, রাজনীতি করে, বন্ধুত্ব তৈরি করে, তারাও স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। আমরা ৫৩ বছরে স্বাধীনতার ধরেন ১০ বছর আগে যারা জন্মগ্রহণ করেছে, ১০ বছরের শিশু তো মুক্তিযুদ্ধে যেতে পারে নাই, তাহলে তার পূর্ণাঙ্গ বয়স ৬৩ বছরের একজন একেবারে বয়সের শেষ প্রান্তে যাওয়া মানুষ। ৬৩-৬০ বছর বয়সের মানুষেরা এই বাংলাদেশে এখনো তাদেরকে স্বাধীনতার বিরোধীর তকমা শুনতে, এবং বিএনপির মতো একটা দল, আমি বলেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারে দ্বিগুণ হবে, এবং যেই দলের প্রতিষ্ঠাতাই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা গিয়ে অনেকে তাস খেলেছেন, থিয়েটার রোডে ঘুরেছেন, সে সময় এই দিগ্ভ্রান্ত জাতিকে সংগঠিত করার জন্য সেনা অফিসারদেরকে নিয়ে তারা রিভল্ট করেছিলেন। তো সেই বিএনপিকেও শুনতে হয় যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দল, এবং আমরা যারা বিএনপির সাথে আন্দোলন করি তাদেরকেও এই কথা বলে। এই কথা মানে ছোকরা পোকরা বলে না, এই কথা আওয়ামী লীগের টপ লেভেল থেকে বলছে, ইনক্লুডিং ওবায়দুল কাদের। ইভেন প্রধানমন্ত্রী তো প্রায় তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন যে ৪০০ টাকার মেজরের বাঁশির ফুতে দেশ স্বাধীন হয় নাই। কিংবা আবার আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেন যারা মুক্তিযোদ্ধা না তারা, যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। তো এই যে মুক্তিযুদ্ধের নামে এখনো আমাদের মাঝে একটা বিভাজন এবং একটা বিভৎস খেলা খেলছে আওয়ামী লীগ, এটা কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা আনুগত্য তৈরি করার জন্য একটা কালচারাল হেজিমনি। এখানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইন্ডিয়ান সংস্কৃতি, ইন্ডিয়ান আধিপত্য, বুদ্ধিজীবী, শিক্ষা, বিভিন্ন মাধ্যমে এটাকে পুশ করা হচ্ছে। তো আমরা স্পেটকে স্পেট বলা সেটা আমরা বলতে পারি নাই। খালেদা জিয়া একবার বলেছেন, তার কারণে বিএনপির হয়তো অনেকে বলে যেটা যে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির কারণে আমরা বিরোধী দল আছি, বিএনপির অনেকে এটা মনে করে। কারণ যখন এখানে প্রণব মুখার্জি এসেছিল সেই সময় আন্দোলন চলে, সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তিনি দেখা করতে পারেন নাই। এটা ভারত খুব নাকি মাইন্ডে নিয়েছে যে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মানে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রী দেখা করবে না, এইটা হতে পারে না, এটা তাদের জন্য অপমান। আর আমাদের দেশে দেখেছেন তো যে যখন আপনার প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি অবশ্যই সম্মানিত মানুষ, ডিসেন্ট মানুষ, আমরা তাকে সম্মান করি, তিনি বাংলাদেশে এসেছিলেন, তার পেছনে দাঁড়িয়ে মানে প্রভুর পেছনে দাঁড়িয়ে দাসের মতো আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একজন রাষ্ট্রপতি, আমাদের এইচ.এম. এরশাদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন, তার পিছনে তারা দাঁড়িয়ে স্পিকার সহ ছবি তুলছে। হ্যাঁ, মুরব্বীদের সম্মান করা সেটা আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যখন আপনি প্রতিনিধিত্ব করবেন সেটা একটা প্রোটোকল, একটা ম্যাটার করে। সেই ক্ষেত্রে তারা এই যেভাবে নতজানু হয়ে বাংলাদেশকে বিক্রি করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে আপনার সম্পর্ক রাখবে, এটা কোনো দল পারবে না। আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি আপনাদের সাথে, বলা উচিত না তারপরে বলছি, কারণ আমার প্রতিও যদি ভারতের বিরাগভাজন তৈরি হয়, তৈরি হোক, আই ডোন্ট কেয়ার। ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে, এবং এটা কোনো মানুষ করতে পারে না। যে আমার একবার এমবেসিতে যাওয়ার সুযোগ হয়েছিল, তা আমি বলেছিলাম যে দেখো আমেরিকান এমবেসিতে হেফাজতকেও দাওয়াত দেয়, এই যে তোমাদের অপোজিটের যে মাদ্রাসা, এই মাদ্রাসার আপনার নূর হোসেন কাসেমি সাহেব, তাকেও দেখলাম স্বাধীনতা দিবসে দাওয়াত দেয়। সো তোমরা কেন বাংলাদেশের অল স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক মেনটেন করতেছো না? কেন কিছু আওয়ামী লীগার এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তোমরা শুধু সম্পর্কটা মেনটেন করো? তখন উত্তর যা দিয়েছিল, এবং একটা প্রসঙ্গে
আমি বলেছিলাম বিএনপির প্রসঙ্গটা এসেছিল, যে বিএনপির আমলে 10টা অস্ত্র সীমান্ত হয়েছিল, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সো কেন আমরা বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দেব, এইভাবে বলেছিল, কেন আমরা বিএনপিকে ক্ষমতা আসতে দেব। তেমন সে বাংলাদেশে ক্ষমতায় কারা আসবে সেটা তুমি এইভাবে বলতে পারো না। আর বিএনপির সাথে যদি তোমাদের বিএনপি একটা বড় দল ক্ষমতায় ছিল, আবার আসবে ফেয়ার নির্বাচন হলে, তোমাদের কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারো। এবং বিএনপির সময়ে 10টা কষ্টের ঘটনা এমনও তো হতে পারে যে সরকারের কনসার্নের বাইরে এখানের স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রাজনীতিতে চীনপন্থী, মার্কিনপন্থী, রাশিয়াপন্থী, বিভিন্ন পন্থী প্রশাসন এবং রাজনীতিবিদরা আছে। তো হতে পারে যে বিএনপির সাথে তোমাদের সম্পর্কটা এই ধরনের ফাটল ধরাতে একটা ষড়যন্ত্র হয়েছিল, এই অস্ত্রের ঘটনা, এটাও হতে পারে। কিন্তু তাই বলে তো তোমরা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে, গণতন্ত্র থেকে বঞ্চিত করে এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকারকে চাপিয়ে দিতে পারো না। প্রসঙ্গ বলছিল না, আমরা সেইভাবে চাপিয়ে দিচ্ছি না, আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকার নির্বাচন করুক। আমি বলছিলাম তাহলে তোমরা ইউরোপ আমেরিকা যেভাবে কথা বলছে একটা স্টেটমেন্ট দাও যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। বলছে যে না, আমরা তো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এইভাবে কথা বলি না। তো এইভাবে কথা বলেন না। নির্বাচনের আগে এমজে আকবর সাহেব এখানে আসে, পিনাক রঞ্জন চক্রবর্তী এখানে আসে আওয়ামী লীগের পক্ষে দালালি করার জন্য, সাফাই গাওয়ার জন্য, এবং ওখানকার আপনার প্রো গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো তারাও সেখানে আলোচনার আয়োজন করে, সেমিনার আয়োজন করে যে বিএনপি আসলে উগ্রবাদের উত্থান হবে, মৌলবাদীদের উত্থান হবে, বাংলাদেশ মৌলবাদীদের দখলে যাবে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে তারা বাংলাদেশে এই একদলীয় শাসন কায়েম করে তাদের দাসত্ব এখানে, মানে দাসদের মাধ্যমে দাসত্ব চালিয়ে যাচ্ছে। তো এখন আমাদের পরিষ্কারভাবেই সিদ্ধান্ত নিতে হবে, আসলে ভারতের সাথে আপনি গোলামি তেলামি করে আপনি কি ক্ষমতায় যেতে চান, নাকি মেরুদণ্ড উঁচু করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, মুইজ্জু যেমন মালদ্বীপে আপনার ইন্ডিয়া হটাও আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়ে ক্ষমতা এসেছে, আপনি এখানে সেই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন। এমনকি এখন দেখেছেন যে মালদ্বীপের পরে, বাংলাদেশের পরে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে। কেন? এয়ারপোর্টের কন্ট্রাক্ট দেওয়ার কারণে একটা ইন্ডিয়ান কোম্পানিকে তারা বলেছে যে অর্থনৈতিকভাবে এবং কাঠামোগতভাবে যেভাবে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে আধিপত্য বিস্তার করছে, আমরা এর বিরুদ্ধে। তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে সরকার যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা আরো তীব্র আন্দোলন করব। বাংলাদেশের, আমি বলছি যে ফুটপাতের হকার থেকে আনসার, চকিদার, সচিব, আমলা, ডিপ্লোম্যাট, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, এমন কোনো স্তর নাই, লেভেল নাই যেখানে ইন্ডিয়ান দালাল এবং ইন্ডিয়ান এজেন্ট নাই। ওরা সবসময় ইন্ডিয়ার পক্ষে দালালি করবে।